নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ঐতিহাসিক উপন্যাস তুঙ্গভদ্রার তীরের অংশগুলি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পিঙ্গলা বলিল, তাহার নাম পদ্মালয়া, কিন্তু তিনি যুবরাজ মল্লিকার্জুনকে গর্ভে ধারণ করেছেন। রাজবংশের নিয়ম, যে রানী পুত্রবতী হবেন তার নামের সঙ্গে অম্বিকা শব্দ জুড়িতে হবে। অতঃপর পিঙ্গলা আরও কয়েকজন রক্ষিণীকে সঙ্গে লইয়া মণিকঙ্কনা বাহির হইল। সমুদ্রের বন্দরে যেমন অসংখ্য তরণী বাঁধা থাকে রাজ মরুভূমির বেষ্টনীর মধ্যে, তেমনি অগণিত পৃথক প্রাসাদ, দ্বিভূমক, ত্রিভূমক, পঞ্চভূমক প্রাসাদ, অধিকাংশ প্রাকারে বৃহৎ, দু একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র প্রাসাদও আছে। দুইটি নূতন প্রাসাদ নির্মাণ হইতেছে। একটি বিদ্যুৎমালার জন্য, একটি কুমার কম্পনদেব নিজের জন্য প্রস্তুত করিতেছে। তিনি বর্তমানে তাহার দুই ভার্যা লইয়া যে প্রাসাদে আছেন, তাহা অপেক্ষা ক্ষুদ্র বলিয়া তিনি তাহার মর্যাদার উপযোগী মনে করেন না, তাই উচ্চতর এবং বৃহত্তর প্রাসাদ নির্মাণ করাইতেছেন। রাজসভা হইতে অনতি দূরে একটি ক্ষুদ্র প্রাসাদে রাজপিতা বিজয়দেব বাস করেন। তিনি অদ্যপি জীবিত আছেন। মণিকঙ্কনা কনিষ্ঠা রানীর তরুণ মুখে পৌঁছিবার পূর্বেই সেখানে সংবাদ গিয়াছিল। মণিকঙ্কনা দেহলিতে পদার্পণ করিয়া দেখিল, দ্বিতল হইতে সোপান শ্রেণী বাহিয়া জলপ্রপাতের মতো এক ঝাঁক যুবতী নামিয়া আসিতেছে। সর্বাগ্রে দেবী বিলোলা, পিছনে সখীবৃন্দ। ছোট রানী বিলোলাকে দেখিলে মনে হয় 15 বছরের কিশোরী মেয়ে। ছোটখাটো নিটল, পরিপুষ্টকরণ, সদ্য ফোটা মল্লিকা ফুলের মতো হাসিভরা মুখ। সে আসিয়া মণিকঙ্কনার সম্মুখে দাঁড়াইল, খিলখিল করিয়া হাসিয়া বলিল, তুমি বুঝি নতুন ছোট রানী হবে? বিরলাকে মণিকঙ্কনার ভালো লাগিল। সে বুঝিল বিরলা তাহাকে বিদ্যুৎমালা বলিয়া ভুল করিয়াছে। সে ভ্রম সংশোধন করিল না, একটু ঘাড় বাঁকাইয়া বলিল, তা কি জানি। বিরলা বলিল, শুনেছি বিয়ের দেরি আছে, তা সে থাক। আজ আমার পুতুলের বিয়ে, তোমাকে নিমন্ত্রণ করলাম, চলো বিয়ে দেখবে। মণিকঙ্কনার হাত ধরিয়া বিরলা উপরে লইয়া চলিল। ত্রিতলের বিশাল কক্ষে বিবাহ বাসর। সোনার বর, রূপার বধূ পাশাপাশি সিংহাসনে বসিয়াছে। দুইটি ক্ষুদ্রকায়া বালিকা চামর দোলাইতেছে। বর বধূর সম্মুখে শত শত সুসজ্জিত পুত্তলিকা নানা প্রকার উপঢৌকন লইয়া দাঁড়াইয়া আছে। চারিদিকে বিচিত্র কর্মরত বীতস্থি প্রমাণ পুতুলের ভিড়। বিরলা কক্ষে প্রবেশ করিয়া বলিল, কই, বাজনা বাজছে না কেন? অমনি কক্ষের এক কোণ হইতে বেণু, বীণা ও করতাল বাজিয়া উঠিল। কক্ষের মণ্ডপিত কোণে একটি যন্ত্রবাদিকা বসিয়েছিল। তাহাদের বাদ্যযন্ত্রের বধূর মরণে কক্ষ পরিপূর্ণ হইয়া উঠিল। বিরলা প্রশ্ন করিল, কেমন বর বধূ? মণিকঙ্কনা বলিল, চমৎকার, যেমন বর তেমনি বধূ, কিন্তু আমি তো জানলাম না ওদের জন্য যৌতুক আনিনি। বিরলা বলিল, পরে পাঠিয়ে দিও, এখন বসো, মিষ্টি মুখ করতে হবে। ওরে, অতিথিদের জন্য মিষ্টান্ন নিয়ে আয়। 2 দণ্ড পরে মণিকঙ্কনা আনন্দিত মনে বিরলার নিকট হইতে বিদায় নিল। বিরলা বলিল, আবার এসো। অতঃপর মহাদেবী পদ্মালয়াম্বিকার অঙ্গন। ইনি পট্টমহিষী, একমাত্র রাজপুত্র মল্লিকার্জুনের জননী পদ্মালয়া প্রগাঢ় যৌবনা, বয়স 25 বৎসর। রূপ দেখিয়া কালো সর্প মাথা নিচু করে। তাহার প্রকৃতিতে কিন্তু চপলতা বা ছেলে মানুষই নাই। সকল অবস্থাতেই তিনি একটি অবিচল ধৈর্য বিরাজ করিতেছেন। চোখ দুটিতে শান্ত মনস্বিকতার প্রভা, গম্ভীর মুখমণ্ডলে সুদূর একটি প্রসন্নতার আভাস লাগিয়াছে। তাহাকে দেখিয়া মণিকঙ্কনার চক্ষু সম্ভ্রমে ভরিয়া উঠিল। সে নত হইয়া তাহার পাদস্পর্শ করিল। পদ্মালয়া হাত ধরিয়া তাহাকে তুলিলেন, স্মিত মুখে বলিলেন, এসো ভগিনী। পালঙ্কের পাশে বসিয়া 2-4টি কথা হইল। প্রীতি কোমল প্রশ্ন, শ্রদ্ধা বিগলিত উত্তর। পদ্মালয়া মণিকঙ্কনার প্রকৃতি বুঝিয়া লইলেন এবং সেটিকে ডাকিয়ে লইয়া মধুরা মল্লিকার্জুনকে নিয়ে যেটিকে জাকিয়া বলিলেন, মধুরা, মল্লিকার্জুনকে নিয়ে আয়। অদূরে উপুক্ত অলিন্দে একটি চিঠির মাঝখানে 4 বছরের একটি বালক তীর্ধনুক লইয়া খেলা করিতেছিল। বেত্র নির্মিত ক্ষুদ্র ধনু দিয়া ধুলোহীন তুপ বাণ এদিকে ওদিকে নিক্ষেপ করিতেছিল। বনচারী রামচন্দ্রের ন্যায় বেশ,
মাথার চুল চূড়া করিয়া বাঁধা। মাতার আহ্বান শুনিয়া মল্লিকার্জুন ধনুক স্কন্ধে রইল, তারপর সৈনিকের মতো দৃঢ় পদে মাতার সম্মুখে আসিয়া দাঁড়াইল। পদ্মালয়া বলিলেন, ইনি আমার ভগিনী, একে নমস্কার করো। মল্লিকার্জুন অমনি করতল যুক্ত করিয়া মস্তক অবনত করিল। বালক মর্জিনা মল্লিকার্জুনকে শিরীষ কোমল কান্তি এবং মধুর ভাবভঙ্গি দেখিয়া মণিকঙ্কনা মুগ্ধ হইয়া গিয়াছিল। সেই মল্লিকার্জুনের সম্মুখে নতজানু হইয়া তাহাকে দুই বাহু দিয়া আবেষ্টন করিয়া লইল। স্নেহ গদগদ কণ্ঠে বলিল, কি সুন্দর আমাদের পুত্র! দেবী, আমি যদি মাঝে মাঝে এসে ওকে দেখে যাই, তাহলে আপনি রাগ করবেন কি? পদ্মালয়া দেখিলেন মণিকঙ্কনার মন বাৎসল্য রসে আর্দ্র হইয়াছে। তিনি স্মৃতিমুখে বলিলেন, যখন ইচ্ছা এসো। মহারাজ দেবরায়ের হৃদয়ে প্রচুর স্নেহরস ছিল। তাহার কর্মবহুল ভাবনাবহুল জীবনের কেন্দ্রস্থলে অধিষ্ঠিত ছিল এই স্নেহবস্তুটি। তাহার সর্বপ্রধান প্রেমাস্পদ ছিল এই বিজয়নগর রাজ্য। তিনি যুদ্ধ করিতেও ভালোবাসতেন, কিন্তু কেবল যুদ্ধের জন্যই যুদ্ধ ভালোবাসিতেছেন না, রাজ্যের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যুদ্ধবিদ্যা আরম্ভ করাইয়াছিলেন। প্রজাদের প্রতি আন্তরিক প্রীতি যাহার নাই, সে কখনো আদর্শ রাজা হইতে পারে না। দেবরায় রাজাদের প্রাণাধিক ভালোবাসিতেন। ব্যক্তিগত জীবনে তাহার স্নেহের পাত্রপাত্রী ছিল অসংখ্য। যে সকল নরনারী তাহার সেবা করিত, তাহাদের তিনি সর্বদা স্নেহরসে সিঞ্চিত করিয়া রাখিতেন। লক্ষ্মণমণ্ডপ প্রমুখ মন্ত্রীগণ একবার তাহার বিশ্বাস লাভ করিতে পারিলে আর কখনো তাহার স্নেহাশ্রয় হইতে চ্যুত হইতেন না। এতদ্বৃত্ত তাহার নিকটতম পারিবারিক চক্রের মধ্যে ছিল তাহার পিতা বীর বিজয় রায়, দুই ভ্রাতা বিজয় রায় ও কম্পন রায়, তিনটি রানী এবং পুত্র মল্লিকার্জুন। পিতার সহিত মহারাজ দেবরায়ের সম্বন্ধ ছিল বিচিত্র। বীর বিজয় নির্লিপ্ত সহায়ের মানুষ ছিলেন। তিনি নানা প্রকার অঞ্জব্যঞ্জন রন্ধন করিতে ভালোবাসিতেন। তিনি বিপত্নী, ইহাই ছিল তাহার জীবনের একমাত্র বিলাস। 6 মাস রাজত্ব করিবার পর তিনি দেখিলেন রন্ধন কার্যে বিশেষ বিঘ্ন ঘটিতেছে। তিনি জ্যেষ্ঠ পুত্র দেবরায় রায়কে সিংহাসনে বসাইয়া নিজে রন্ধন কর্মে মনোনিবেশ করিলেন। দেবরায়কে তিনি ভালোবাসিতেন। দ্বিতীয় পুত্র বিজয় রায় প্রতি তাহার ছিল নিরপেক্ষ মন এবং কনিষ্ঠ পুত্র কম্পনকে তিনি গভীরভাবে বিদ্বেষ করিতেন। পৌরজন আড়ালে তাহাকে পাগলাপ্পা বা পাগলা বাবা বলিত। মহারাজ দেবরায় পিতৃদেবকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন না বটে, কিন্তু ভালোবাসিতেন। বীর বিজয় মাঝে মাঝে পুত্রের ভবনে আবির্ভূত হইয়া পুত্রকে সহস্তে প্রস্তুত মিষ্টান্ন খাওয়াইতেন, কিছু জ্ঞান ও গর্ভ উপদেশ দিতেন এবং কনিষ্ঠ ভ্রাতার নানা দুরভিসন্ধি সম্পর্কে সতর্ক করিয়া দিতেন। রাজা তদ্ভাবে পিতৃবাক্য শ্রবণ করিতেন এবং মনে মনে হাসিতেন। রাজার মধ্যম ভ্রাতা বিজয় রায় ছিলেন অবিমিশ্র যোদ্ধা। প্রসঙ্গত এখানে উল্লেখ করা যাইতে পারে যে বিজয়নগরের রাজপরিবারে নামের বৈচিত্র্য ছিল না। একই নাম পরিহারযোগ্য কম্পন বিজয় দেব রায় বারবার ফিরিয়া আসিত। প্রভেদ দেখাইবার জন্য ঐতিহাসিকরা প্রথম দ্বিতীয় প্রভৃতি উপসর্গের ব্যবস্থা করিতেন। রাজ ও ভ্রাতা বিজয় যুদ্ধ করিতে ভালোবাসেন এবং নিপুণ সেনাপতি। নিপুণ সেনাপতি। তাহার অবশ্য 3টি পত্নী ছিল, কিন্তু পত্নীকে রাজ অবরোধে তার অবশ্য একটি পত্নী ছিলেন, কিন্তু পত্নীকে রাজ অবরোধে রাখিয়া তিনি দেশ হইতে দেশান্তরে সৈন্যদল লইয়া ঘুরিয়া বেড়াইতেন। কদাচিৎ রাজধানীতে ফিরিয়া 2-4 দিন পত্নীর সহিত যাপন করিয়া আবার বাহির হইয়া পড়িতেন। মহারাজ দেবরায় এই ভ্রাতাটিকে কেবল ভালোই বাসিতেন না, শ্রদ্ধাও করিতেন। অমন অনন্য মনা এ কনিষ্ঠ যোদ্ধাকে শ্রদ্ধা না করিয়া উপায় নাই। বিজয় রায় বর্তমানে রাজ্যের দক্ষিণ প্রান্তে কয়েকজন বিদ্রোহী হিন্দু সামন্ত রাজাকে দমন করিতে ব্যস্ত আছেন। সপ্তাহের মধ্যে 2-3 বার অশ্বারোহী বার্তাবহ আসিয়া রাজাকে যুদ্ধ সংবাদ দিয়া যায়। রাজাও বার্তা প্রেরণ করেন। রাজধানী হইতে যুদ্ধক্ষেত্রে অষ্টপৃষ্ঠ 2 দিনের পথ, যাইতে 1 দিন, ফিরিতে 1 দিন। কনিষ্ঠ ভ্রাতা কম্পনদেবের প্রতি মহারাজের প্রীতি সর্বজন বিদিত।
তাহার স্নেহ প্রায় বাৎসল্য রসের পর্যায়ে গিয়া পড়িয়াছে। পিতার নিয়মিত সতর্কবাণী এবং মন্ত্রী লক্ষণ মল্লপের নীরব অসমর্থন তাহার মোহভঙ্গ করিতে পারে নাই। তিনটি রানীর প্রতি তাহার প্রেম সম্পূর্ণ পক্ষপাতশূন্য, হৃদয়াবেগের আধিক্য নাই। পুত্র মল্লিকার্জুন তাহার নয়নমণি, সেই স্নেহ সর্বস্ব অপিচ বজ্রোদপি কঠোর রাজাটিকে প্রজারা যেমন ভালোবাসিত, শত্রুরা তেমনি ভয় করিত। বিজয়নগর রাজ্যে কেবল একজন মহারাজ দেবরায়কে ভালোবাসিতেন না, তার নাম কুমার কম্পনদেব। ইহাতে বিস্মিত হইবার কিছু নাই। দেবরায় কনিষ্ঠ ভ্রাতাকে ভালোবাসিতেন বলিয়া কনিষ্ঠ ভ্রাতাও তাকে ভালোবাসিবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। বিশেষত স্নেহ স্বভাবই নিম্নগামী, তাকে ঊর্ধ্বগামী হইতে বড় একটা দেখা যায় না। কম্পনদেবের প্রকৃতি ছিল লোভী এবং কুটিল, উচ্চাকাঙ্ক্ষী। তদুপরি রাজার কাছে অত্যাধিক আদর পাইয়া তিনি অতিমাত্রায় অহংকারী হইয়া উঠিয়াছিলেন। কিন্তু তাহার অহংকার বাক্যে ও ব্যবহারে প্রকাশ পাইত না। রাজা যদি মিষ্ট ব্যবহারই করিতেন, তিনি তাহাকে বশীভূত করিয়াছিলেন। রাজার প্রতি মিষ্ট ব্যবহারে মধ্যে মধ্যে মনে মনে সিংহাসনের প্রতি তাহার লোভ ছিল, কিন্তু সেই লোভ তিনি ইঙ্গিতেও প্রকাশ করিতেন না। রাজ সভাসদগণের মধ্যে তাহার অন্তরঙ্গ কেহ ছিল না। বয়সে তরুণ হইলে কি হয়, মনোগতা অভিপ্সা গোপন করিবার ক্ষমতা, দক্ষতা তাহার ছিল। কম্পনের দুইটি পত্নী, কৃষ্ণাদেবী ও গিরিজা দেবী, দুইটি সুন্দরী ও রাজকুলোদ্ভবা। কম্পনদেব ইচ্ছা করিলে আরও 10টা বিবাহ করিতে পারেন, কেহ বাধা দিবে না। রাজার অজস্র প্রসাদ এবং তাহার মাথায় সর্বদা বর্ষিত হইতেছে, কিন্তু তাহার মনে তৃপ্তি নাই। তাহার উচ্চাসা কোনো দিকে পথ না পাইয়া শেষে তাহাকে এক নূতন কার্যে প্রবৃত্ত করিল। তিনি এমন এক গৃহ প্রস্তুত করিবেন, যা দৈর্ঘ্য প্রস্থে উচ্চতায় শিল্প গৌরবে রাজভবন অপেক্ষাও গরিয়ান হইবে। রাজার অনুমতি পাইয়া কুমার কম্পন নূতন অট্টালিকা নির্মাণে মনঃসংযোগ করিলেন। নূতন অট্টালিকা গৃহপ্রবেশের দিন আসন্ন হইয়া আছে। এমন সময় একটি অদ্ভুত ব্যাপার ঘটিল। কম্পনদেব বিদ্যুৎমালাকে দেখিলেন, আর মণিকঙ্কনাকে দেখিলেন। কলিঙ্গের রাজকন্যা দুইটি শুধু অনিন্দ রূপসী নয়, তাদের আকৃতিতে অপূর্ব সম্মোহন, দুর্নিবার অনঙ্গশ্রী। লোভে কম্পনদেবের অন্তর লালায়িত হইয়া উঠিল। বাহিরে তাহার বিবেকহীন লালসা অল্পই প্রকাশ পাইল, কিন্তু মনে মনে অল্প কহিলেন, যেন যেমন করিয়া হোক ওই যুবতী দুইটিকে অঙ্গসায়িনী করেন। কিন্তু বল প্রয়োগে চলিবে না, কূটকৌশল অবলম্বন অবশ্য। কম্পনদেবের কলাকৌশলে কিন্তু সফল হইল না। বিদ্যুৎমালা চরিত্রে সন্দেহ আরোপের চেষ্টা ব্যর্থ হইল। কম্পনদেবের সহায়ক মিত্র কেহ রহিল না, কেবল ছিল কয়েকটি অনগত্য ভৃত্য এবং মুষ্টিমেয় চাটুকার বাস্য। তাই তাহার মাথায় বহু প্রকার কুবিদ্যু খেলিলেও সেগুলি কার্যে পরিণত করবার উপযুক্ত লোক কেহ ছিল না। তিনি সংবাদ পাইলেন, রাজা বিদ্যুৎমালাকেই রাজবধূ করিবেন, সুতরাং সেদিকে কোনো আশা নাই। মণিকঙ্কনার জন্য রাজা উপযুক্ত পাত্রের চিন্তা করিতেছেন। মধ্যম ভ্রাতা বিজয় রায়ের কেবল একটি বধূ, মণিকঙ্কনা সম্ভবত তার ভাগ্যেই পড়িবে। কম্পনদেবের অসন্তোষ ততদিন তুষারনলের ন্যায় ধিকি ধিকি জ্বলিতেছিল, এখন দাবানলের মতো দাও দাও করিয়া জ্বলিয়া উঠিল। রাজা হইয়া বসিতে না পারিলে জীবনে সুখ নাই নয়। এদিকে 10 দিন কাটিয়া গেল, কিন্তু মহারাজের নিকট হইতে অর্জুনের আহ্বান আসিল না। যত দিন যাইতেছে অর্জুন ততই হতাশ হইয়া পড়িতেছে। রাজা কি তাহাকে মনে রাখিয়াছেন? রাজার সহস্র কাজ, সহস্র ভাবনা, তাহার মধ্যে সামান্য একজন সৈনিক পদপ্রার্থীর কথা তাহার মনে থাকিবে এরূপ আশা করাও অন্যায়। রাজাকে এই তুচ্ছ কথা স্মরণ করাইয়া দিতেও যাও ধৃষ্টতা। এখন তবে কি করিবে? এই দেশ, এই দেশের মানুষ তাহাকে ভালো চোখে দেখিয়াছে, ভালো লাগিয়াছে তাহার চোখে। এই দেশকে সেই মাতৃভূমিরূপে হৃদয়ে গ্রহণ করিয়া লইয়াছে। এখন সে কোথায় যাইবে? কোনো প্রবৃত্তি অবলম্বন করিয়া জীবন ধারণ করিবে। 10 দিন সে বলরামকে সঙ্গে লইয়া বিজয়নগরের সর্বত্র ঘুরিয়া বেড়াইয়াছে। এদেশের মানুষেরা স্বচ্ছন্দে নিরুদ্বেগ জীবনযাত্রার যে চিত্র দেখিয়াছে, তাহাতে আনন্দ পাইয়াছে। কিন্তু যতই দিন কাটিতেছে, নিজের ভবিষ্যতের কথা ভাবিয়া ততই সে উদ্বিগ্ন হইয়া পড়িয়াছে।
স্বর্গে যে স্থায়ীভাবে না থাকিতে পারিলাম, তবে দুদিনের অতিথি হয়ে লাভ কি? যেদিন সেদিন তারা নগর ভ্রমণে বাহির হয় নাই, অতিথি ভবনেই বিরস মন লইয়া বসিয়াছিল। বাক্যালাপের স্রোতে মন্দা পড়িতেছে। বলরাম খুব কথা বলিতে পারে, কিন্তু আজ তাহার বাকযন্ত্র নিস্তেজ। মাঝে মধ্যে দু একটা অসংলগ্ন কথা বলিয়াছে, চুপ করিয়া যাইতেছে। আজ বিদ্যুৎমালা মণিকঙ্কনার পম্পাপতির মন্দিরে গিয়াছেন, দেখা হয় নাই। দ্বীপ্রহরী তাহারা স্নানাহার করিতে এলো। অন্য সহযাত্রী অতিথিদের মধ্যে বসিয়া আহার করিল। সকলে নিজেদের মধ্যে নানা জল্পনা করিতে করিতে আহার করিতেছে। কেহ ঘোড়ার মতো প্রকাণ্ড ছাগল দেখিয়াছে, তাহারই উত্তেজিত বর্ণনা। কেহ তুরানী সৈনিকদের সঙ্গে আলাপ করিয়াছে, তাহাদের বিচিত্র ভাষা ও ভাবভঙ্গি। সকলের মনে ভাবনাহীন। এদিকে রাজকীয় দক্ষিণের জোয়ারে পূর্ববেগে প্রবাহিত হইতেছে, ভাটার কোনো লক্ষণ নাই। অর্জুন ও বলরাম নীরবে আহার শেষ করিয়া উঠে দাঁড়াইল। কক্ষে ফিরিয়া বলরাম শয্যায় অঙ্গ প্রসারিত করিল। অর্জুন দেহ গালে ঠাইস দিয়া বসিয়া রহিল। কিছুক্ষণ কাটিয়া গেল। দণ্ড দুই ইহাবে কাটিবার পর বলরাম প্রচণ্ড হাত তুলিয়া, ঘুম পাচ্ছে, দিবানিদ্রা ভালো নয়, চলো নৌকাগুলো দেখে আসি। 10 দিনের মধ্যে তাহারা একবার কেয়াঘাটে গিয়া নৌকাগুলিকে পরিদর্শন করিয়া আসিতেছে। অর্জুন স্থিমিত স্বরে বলিল, চলো। বলরাম উঠিয়া বসিবার উপক্রম করিতেছে, এমন সময় দ্বারের কাছে একটি মূর্তি আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া বলরাম ধর্মর করিয়া উঠিয়া বসিল। এ কি, বেঙ্কটাপ্পা যে! তারপর খবর কি? অনেকদিন তোমাকে দেখিনি। দ্বারের নিকট দাঁড়িয়া বেঙ্কটাপ্পা সলজ্জ হাসিল। তাহার মুখের পোহাটে ভাব আর নাই। বলিল, আমি আপনাদের পিছনেই ছিলাম, আপনারা দেখতে পাননি। তারপর অর্জুনকে লক্ষ্য করিয়া বলিল, মহারাজ আপনাকে স্মরণ করেছেন। অর্জুন বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইল। মহারাজ আমাকে স্মরণ করিয়েছেন? বেঙ্কটা বলিল, হ্যাঁ মহারাজ, বিশ্রাম কক্ষে আপনাকে স্মরণ করে দর্শন দেবেন, আপনি আসুন আমার সঙ্গে। অতর্কিত পরিস্থিতিতে পড়িয়া অর্জুন হঠাৎ দিশেহারা হইয়া পড়িয়াছিল। বলরাম বেঙ্কটাপ্পাকে বলিল, ভালো ভালো, আমরা যা অনুমান করেছিলাম তা মিথ্যা নয়। ভাই বেঙ্কটাপ্পা, তুমি সত্যিই একজন রাজপুরুষ, ভবঘুরে নয়। বেঙ্কটাপ্পা তাহার সলজ্জ হাসিল আবার। অর্জুন বলিল, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই যাচ্ছি। বেঙ্কটাপ্পা দ্বারের পাশে বসিয়া রহিল। অর্জুন তড়িতে প্রশ্ন পরিবর্তন করিয়া উত্তরীয় স্কন্ধে রহিল। ঘরের কোণে লাঠি দুটি দাঁড় করানো ছিল, সে দুটি হাতে লইয়া দ্বারের দিকে অগ্রসর হইয়া বলরাম তাহার কাছে আসিয়া হর্ষকণ্ঠে বলিল, লাঠি নিয়ে যাচ্ছ যাও, কিন্তু রাজার কাছে বোধ হয় লাঠি নিয়ে যেতে দেবে না। সে যাই হোক, রাজার প্রসন্নতা যদি পাও তবে কথাটা ভুলো না ভাই। অর্জুন বলিল, ভুলব না। আগে থেকে কি জন্য ডেকেছেন? সভাগৃহে দ্বিতলে মহারাজ দেবরায় পালঙ্কে অর্ধশয়ান হইয়া মন্থরভাবে তাম্বুল চর্পণ করিতেছেন। পালঙ্কের পাশে ভূমিতলে আসন পাতিয়া বসিয়া লক্ষণ মল্লব নির্বিকার মুখে সুপারি কাটিতেছেন এবং মাঝে মাঝে এক টুকরা সুপারি মুখা ফিরিয়া চিবাইতেছেন। কক্ষটি শীতল ও ছায়াচ্ছন্ন, অন্য কেহ উপস্থিত নাই, তবে দ্বারের বাহিরে প্রতিহারিণী আছে। রাজা ও মন্ত্রীর মধ্যে বিভ্রান্তা লাভ হইতেছিল। রাজা বলিলেন, আহমদ শাহ অনেকদিন চুপ করে আছে। আমার মন বলছে ভালো মতলব নয়, এতদিন চুপ করে থাকার ছেলে সে নয়। লক্ষণ মল্ল পানের পাটা হইতে একখণ্ড হরিতকি বাহির করিয়া লইয়া মুখে দিলেন, বলিলেন, তা বটে, কিন্তু বহমনি রাজ্যে আমাদের যে গুপ্তচর আছে তারা জানাচ্ছে ওখানে যুদ্ধের কোনো আয়োজন নেই। সিপাহীর ছাউনিতে বসে গোস্ত রুটি খাচ্ছে আর হুল্লোড় করে বেড়াচ্ছে। দেবরায় বলিলেন, ওরা ধূর্ত এবং শট, কপটতাই ওদের প্রধান অস্ত্র। ওদের বিরুদ্ধে লড়তে হলে আমাদের কপট ও শট হতে হবে। ধর্মযুদ্ধ চলবে না। যুদ্ধে আবার ধর্ম কি? যুদ্ধ ধর্মটাই তো অধর্ম। ধর্মযুদ্ধ করতে গিয়ে আমাদের ভারতবর্ষ উৎসন্নে গেল। মন্ত্রী বলিলেন, সত্য কথা, ছলে বলে কৌশলে বিজয় লাভ করাই যুদ্ধের ধর্ম, অন্য ধর্ম এখানে অচল। মুসলমানেরা এই মূল কথাটা জানে বলে তারা বারবার হিন্দুদের পরাজিত করেছে। রাজা বললেন, আমার বিশ্বাস আহমদ শাহ আমাদের গুপ্তচরের চোখে ধুলো দিয়ে চুপি চুপি গুপ্ত আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। লক্ষণদেব বলিলেন, আমরা প্রস্তুত আছি। আমাদের
11 লক্ষ সৈন্যের মধ্যে মাত্র 30,000 সৈন্য কুমার বিজয়ের সঙ্গে দক্ষিণে আছে। বাকি সব তুঙ্গভদ্রার শতক্রোশব্যাপী তার সীমান্তে থানা দিয়ে বসে আছে। যবনের সাধ্য নেই তাদের ভেদ করে রাজ্য আক্রমণ করে। রাজা ঈষৎ হাসিলেন, আমি জানি আমরা প্রস্তুত আছি, তবু সতর্কতা শিথিল করা যাবে না। প্রস্তুত থাকা অবস্থাতেও নিশ্চয়তা আসে। 2-1 দিনের মধ্যে আমি উত্তর সীমান্তে সেনা পরিদর্শনে যাব। এই রকম এই সময় কক্ষদ্বারে প্রহরিণী দ্বার মুখে দাঁড়াইয়া জানাইল যে অর্জুন বর্মা আসিয়াছে। রাজা বলিলেন, পাঠাইয়া দাও। অর্জুন প্রবেশ করিয়া যথারীতি ঊর্ধ্ববাহু তুলিয়া প্রণাম করিল। বলা বাহুল্য, লাঠি দুটি তাহাকে বাহির আসিতে হইয়াছিল। রাজার সকাশে অস্ত্র লইয়া গমন নিষিদ্ধ। দেবরায় অর্জুনকে বসিতে ইঙ্গিত করিলেন। সে পালঙ্কের পায়ের দিকে ভূমিতে বসিল। রাজা স্নিগ্ধ হাসিয়া বলিলেন, অতিথি ছাড়াই সুখী আছো? অর্জুন বলিল, আছি মহারাজ। রাজা বলিলেন, নগর পরিভ্রমণ করেছ শুনলাম, কেমন লাগলেও? অর্জুন উচ্ছ্বসিত হইয়া নগরের প্রশংসা করিতে চাহিল, কিন্তু উচ্ছ্বাস তাহার কণ্ঠ দিয়া বাহির হইল না। সে ক্ষীণ কণ্ঠে বলিল, ভালো মহারাজ। লোকটি তোমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়, সে কে? অর্জুন দেখিল বেঙ্কটাপ্পার কৃপায় তাহার গতিপতি কিছুই রাজার অগোচর নয়। সে বলিল, তাহার নাম বলরাম কর্মকার। বাংলাদেশের মানুষ, রাজকুমারীদের সঙ্গে নৌকায় এসেছে, আমার সঙ্গে ভালো বন্ধুত্ব হয়েছে। রাজা তখন বললেন, সে থাক, তুমি আমার সৈন্যদলে যোগ দিতে চাও? পূর্বে কখনো যুদ্ধ করেছ? না আর্য। কার পক্ষে যুদ্ধ করব? কার পক্ষে যুদ্ধ করব? যবন সৈন্যদলে হিন্দু সৈনিকও আছে, তুমি অবশ্য ভল্ল ও অসিচালনা করো। আমার পদাতি ও অশ্বারোহী 2 শ্রেণীর সৈন্যদল আছে, তুমি কোন দলে যোগ দিতে চাও? অর্জুন যুক্তস্বরে বলিল, মহারাজের যেরূপ ইচ্ছা। আমি অশ্ব চালাতে জানি, কিন্তু আমি আরেকটি বিদ্যা জানি মহারাজ, যার ফলে ঘোড়ার চেয়েও শীঘ্র যেতে পারি। লক্ষণ মল্ল মুখ তুলে নেন। রাজা ঈষৎ শুভভঙ্গি করিয়া বলিলেন, সে কেমন? অর্জুন বলিল, 2টি লাঠির উপর ভর দিয়ে আমি দ্রুততম অশ্বকে পিছনে ফেলিয়া যেতে পারি। রাজা উঠিয়া বলিলেন, লাঠির ওপর ভর দিয়া? এ কেমন বিদ্যা আমাকে দেখাতে পারো? অর্জুন বলিলেন, আজ্ঞা দেখাতে পারি। আমার লাঠি দুটি সঙ্গে এনেছিলাম, প্রতিহারিণী কেড়ে রেখে দিয়েছে। রাজা করতালি বাজাইলেন, প্রতিহারী সম্মুখে উপস্থিত হইলেন। রাজা বললেন, অর্জুন বর্মা লাঠি নিয়ে এসো। অবিলম্বে লাঠি লইয়া প্রতিহারিণী ফিরিয়া আসিল, অর্জুনের হাতে দিয়া প্রস্থান করিল। রাজা বলিলেন, এবার দেখা। অর্জুন উত্তরীয়টি স্কন্ধ হইতে লইয়া কোমরে জড়াইল। দৃঢ় বন্ধ হইয়া উন্নত বক্ষ অনাবৃত হইল। তারপর সে গ্রন্থিযুক্ত বংশ দুটিকে 2 হাত ধরিয়া 2 পায়ের সম্মুখে দাঁড় করাইল। ডান পায়ের অঙ্গুষ্ঠ আঙ্গুলি দিয়া বংশধরের একটি গ্রন্থি চাপিয়া দিয়া ক্ষিপ্রভাবে বংশের উপর উঠিয়া পড়িল। সঙ্গে সঙ্গে বংশদণ্ডটি বাঁ পায়ে সংযুক্ত করিল। এভাবে অর্জুন 2 বংশদণ্ড দ্বারা পদযুগলকে লম্বমান করিয়া দীর্ঘতম সারস পক্ষীর ন্যায় বিশাল কক্ষে ঘুরিয়া বেড়াইতে লাগিল। রাজা উচ্চকণ্ঠে হাসিয়া বলিলেন, লক্ষণ মল্লক হাসিলেন। ব্যাপারটি হাস্য ও বিস্ময় উৎপাদক। অর্জুন যষ্টিদণ্ড হইতে অবতরণ করিয়া রাজার সম্মুখে দাঁড়াইল। রাজা বলিলেন, তুমি এই লাঠিতে চড়ে ঘোড়ার চেয়েও জোরে যেতে পারো? অর্জুন বলিলেন, পারি মহারাজ। চমৎকার। মহারাজের চোখে চিন্তার ছায়া পড়িল। তিনি কিয়ৎকাল অর্জুনের মুখের উপর চক্ষু রাখিয়া চিন্তা করিলেন। শেষে বলিলেন, পরীক্ষা করা প্রয়োজন। অর্জুন বর্মা, তুমি আজ যাও। কাল প্রাতঃকালে সূর্যোদয়ের পূর্বে এখানে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। তোমাকে একটা বিশেষ কাজে পাঠাবো। উচ্ছ্বসিত মুখে অর্জুন বলিল, যথা আজ্ঞা মহারাজ। 2 পা গিয়ে আবার রাজার দিকে চেয়ে ফিরিল। কুণ্ঠিত মুখে বলিল, আর্য ক্ষমা করবেন, আমাকে যখন অনুগ্রহ করেছেন তখন আবার বন্ধু বলরামের কথা বলতে সাহস পাচ্ছি। বলরামের কথা আগে বলেছি, সে লৌহ কর্মে নিপুণ, কিন্তু কিছু তার গুপ্তবিদ্যা আছে। আমাকে নিবেদন করতে চায়, মহারাজকে নিবেদন করতে চায়। রাজা বললেন, ভালো ভালো, তোমার বন্ধুর নিবেদন পরে শুনব। তুমি কাল প্রত্যুষে লাঠি নিয়ে আসবে। আজ্ঞা, আসবো। অর্জুন প্রস্থান করলে রাজা ও মন্ত্রী দৃষ্টি বিনিময় করলেন। রাজা বললেন, অর্জুন বর্মা যদি লাঠিতে চড়ে ঘোড়ার চেয়েও দ্রুত যেতে পারে, কাল ওকে নিয়ে দৌত্যের কাজ আরও ভালো করে হবে। এমনকি ওর দেখা দেখি দণ্ডারোহী দূতের দল তৈরি করা যেতে পারে। রাজা, আজ্ঞা, আমিও তাই ভাবছিলাম।
লক্ষণ মল্লক অনেকক্ষণ নীরব থাকিয়া বলিল, গুলবর্গায় সংবাদ অর্জুন বর্মাকে কথা বলো না। দেবরায় মুখ গম্ভীর হইল। তিনি বললেন, বলবো, স্থির করেই ওকে রেখেছিলাম, কিন্তু বলতে পারলাম না, মায়া হলো। কাল ওকে দক্ষিণে বিজয়ের কাছে পাঠাবো, সেখান থেকে ফিরে আসুক, তারপর গুলবর্গার খবর বলবো। বলা বাহুল্য, এই 10 দিন দেবরায় নিশ্চেষ্ট ছিলেন না। গুলবর্গায় গুপ্তচর পাঠাইয়া অর্জুন সম্বন্ধে সব তথ্য সংগ্রহ করাইছিলেন, তারপর তাহাকে ডাকিয়া পাঠাইয়াছিলেন। অর্জুন যাহা বলেছিল সমস্তই সত্য।